আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের এই টিভি অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মেসবাহুজ্জামান। যথারীতি আমাদের এই আজকের অনুষ্ঠানে আমাদের যে বিষয়টি আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে মেডিকেল ডিসেবিলিটি ফর সিটিজেনশিপ। মেডিকেল ডিসেবিলিটি যারা স্বাস্থ্যজনিত কারণে অসুবিধা আছেন তাদেরকে কিভাবে সিটিজেনশিপ পাওয়ার একটা সুযোগ দেওয়া যায়, প্রাপ্তি যাওয়া, যে আমরা যেটা বলি আর কি, সেটা সুযোগটা এমনভাবে করা যায় যে বিভিন্ন ভাগ আছে। আমরা বিস্তারিত পরে যাব। আমাদের অ্যাটর্নি যিনি আছেন, অ্যাটর্নি সুরিয়া রহমান আমাদের সঙ্গে আছেন। আর দর্শক যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বিভিন্ন আমাদের এই সোশ্যাল মিডিয়াতে, স্পেশালি ফেসবুকে, তাদেরকে স্বাগত। পরবর্তী যখন ইউটিউবে আপনারা সংযুক্ত হবেন তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনারা ভুলবেন না আপনাদের মন্তব্য এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে। আর যারা সরাসরি সম্পৃক্ত হতে চান, আমাদের যে নাম্বার দেওয়া থাকে আপনারা জানেন যে 6463079828, এই নাম্বারটিতে আপনারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। আপনারা যখনই ফোন করেন তখন অবশ্যই আপনাদের পিছনে নয়েজ কম নামিয়ে রাখবেন, নয়েজ যেন শোনা যায় না, তাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলেই আমরা আপনাদেরকে অ্যাকোমোডেট করতে পারবো এবং সুন্দরভাবে আপনাদের প্রশ্নগুলো আমাদের সম্মানিত যিনি আমাদের অ্যাটর্নি আছেন উনি এবং আমরা সবাই বুঝতে সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে মেডিকেল ডিসেবিলিটি, এটা একটা ইমিগ্রেশনের একটা প্রসেস এবং এটা একটা বিশাল যাদের এই বার্ধক্যজনিত কারণে হতে পারে, সেটা স্বাস্থ্যজনিত কারণে হতে পারে, যে কোনো ডিসঅর্ডার বলেন, মেডিকেল ডিসঅর্ডার বলা যায় আমরা যাকে বলি, তার মাধ্যমে কিভাবে আমরা ওয়েভার নিয়ে সিটিজেনশিপ নিতে পারি সেই বিষয়ে আমরা আলাপ করব। এটা বিভিন্ন রকমের ভাগ আছে, বিভিন্ন তথ্য দিবেন এবং আমাদের অ্যাটর্নি সুরাইয়া আছেন। অ্যাটর্নি সুরাইয়া, হাউ আর ইউ টুডে? I'm good. Thank you for আজকে যে আমরা যে সাবজেক্টে নিয়েছি মেডিকেল ডিসেবিলিটি ওয়েভার এবং সিটিজেনশিপ, আপনি জানেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ব্যাপারে আমাদের কি কি আপডেট আছে এবং কী কী করণীয়, আমাদের স্লাইডও আছে সুপ্রিয় দর্শক, আমরা স্লাইডে অনুসরণে যাব পরবর্তীতে। এখন আমরা অ্যাটর্নি সুরাইয়াকে আমরা জিজ্ঞেস করতে চাচ্ছি যে ইমিগ্রেশনের লেটেস্ট আপডেট কি আছে আপনাদের কাছে, এবং এর সঙ্গেও আপনারা জানেন দর্শক যে আমাদের সঙ্গে সবসময় যিনি থাকেন, আমাদেরকে সাহায্য করে থাকেন, আমাদের নিকি, রিয়াদ, আমাদের গেহি অ্যাসোসিয়েটস একজন কর্মকর্তা, সব সময় আমাদের সঙ্গে থাকেন এবং আমরা ওনার হেল্প নিয়ে থাকি। নিকি, আপনাকে স্বাগতম। আর সুরাইয়া, আমরা ডিলে করব না, যেহেতু আমাদের আজকের এই বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ। আমার মনে হয় আই শুড গো টু ইউ এবং ফ্লোর ইজ অন টু ইউ। আপনি আমাদের কি কি আপডেট আছে এবং এইটার ব্যাপারে আমরা কি বলতে পারি সেটা নিয়ে কথা বলেন প্লিজ। Sure. So this is an issue that affects our community, the Bangladeshi community, a lot. This exemption is very popular among our community. So I want to talk about it in more detail and talk about what it can help with and what it doesn't help with. So we'll go step by step and we'll talk about this waiver for the U.S. citizenship application. ধন্যবাদ আপনাকে। অ্যাটর্নি সুরাইয়া যা বললেন যে আমরা স্টেপ বাই স্টেপ যাব অবশ্যই। তবে আজকের বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা অনেকেরই কাজে লাগবে। যারা সুপ্রিয় দর্শক যারা আমার সঙ্গে এখন আছেন বা পরবর্তীতে সংযুক্ত হবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই স্টেপগুলো খুবই ইম্পর্টেন্ট। যাদেরই বাসা, যাদেরই পরিবার এই ধরনের কোনো কেস আছে বা যারা এই ধরনের প্রক্রিয়া আছেন বা সিটিজেনশিপ নিতে চাচ্ছেন মেডিকেল অন দ্য বেসিস অফ মেডিকেল ওয়েভার বেসিসে, আমরা যদি বলে থাকি ডিসেবিলিটি কারণ হতে পারে, তো এই কি কারণ হতে পারে, কি কারণগুলো আমরা সম্পৃক্ত করতে পারি সেই বিষয়ে আমরা আসলে আজকের এই পরিবেশনা। নিকি, আপনি যদি একটু ইন্ট্রোটা দেন তাহলে সুবিধা হতো আমার জন্য। শিওর। আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, অ্যাটর্নি সুরাইয়া সেটা উল্লেখ করেছেন যে যারা আমরা বাঙালি কমিউনিটিতে আমরা যারা সিটিজেনশিপ এর জন্য যেতে চাই, কিন্তু আমরা ইংলিশে যে প্রশ্নগুলো আমাদের করা হবে এথিক্স এর উপর যে 100টা প্রশ্ন থাকে, সাউন্ড পাচ্ছেন কিনা আপনারা বুঝতে পারছি না। আচ্ছা, এখন ওটা আসছে। আপনি যে প্রশ্নগুলো মুখস্থ করতে হয়, যেগুলো আমাদের ভাই বোনদের জন্য ইংলিশে শিখতে সমস্যা, তাদের যদি কোনো মেডিকেল কারণে কোনো মেমোরি প্রবলেম থাকে, সেইটাতে আমরা এখানে হেল্প করতে পারি। মেডিকেল ডিসেবিলিটি নিয়ে আপনার সিটিজেনশিপ পরীক্ষা দিতে যাওয়ার ব্যাপারে, সেটা নিয়ে আজকে অ্যাটর্নি সুরাইয়া বিস্তারিত আলাপ। ধন্যবাদ নিকি আপনাকে। তো অ্যাটর্নি সুরাইয়া, আমরা
পদক্ষেপগুলো যেটা বিফোর দ্যাট আমি একটু আমার যেহেতু প্রতিটা স্টক শোতে আমরা বলে থাকি আমাদের ইমিগ্রেশনে কোনো আপগ্রেড আছে নাকি এখনও স্ট্যাটাস অবস্থায় আছে আমি বিভিন্ন ক্যাটাগরিতে স্পেশালি F4 ক্যাটাগরি কন্ডিশনটা সবাই জানতে চায় So yes, the December bulletin was recently published. Unfortunately, there is no progress in the F4 category, which is the category for brothers and sisters of U.S. citizens. So right now, they're still working on March 2008. So if you filed a petition for your brother or sister prior to March 2008, then they are now eligible to apply for their visa with the U.S. Embassy or consulate abroad. So you don't need to wait for any kind of notification or a letter from the embassy. You can go, your brother or sister can go ahead and apply for their visa. ধন্যবাদ তাহলে আমরা বুঝতে পারলাম দর্শক যে ওনার কাছ থেকে শুনলাম যে আমার ডিসেম্বর 2008 এর মার্চ না Right. March 23rd you are talking March 1st, I believe. March 1st, okay. Yeah. March 1st this আমাদের এখন যেটা লেটেস্ট সিচুয়েশন ভাই বোনের ক্যাটাগরি মানে সিবলিং যাকে বলি আমরা সেটা F4 ক্যাটাগরি বলি আমরা সেই F4 ক্যাটাগরি এখন অবস্থান হচ্ছে মার্চ 1, 2008 তো এখন এই বেল্টে যারা আছেন বা এই পর্যায়ে যারা আছেন এই ইয়ারে যারা এই তারিখে যারা আছেন তারা অবশ্যই আপনাদের এটা দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অবশ্যই আপনাদের ভিসা প্রসেসিংয়ের জন্য যা যা করণীয় করতে হবে আপনাদেরকে ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া তো এখন মেডিকেল ডিসেবিলিটি যে অপশনটা আছে আমরা দেখছি এটা আগেও আমরা অনেকবার শুনেছি এটা কি কোনো এজ ব্যারিয়ারের মধ্যে পড়ে নাকি না যে কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকলে সেই করতে পারবে I mean, I'm minor or the jubilant group, whatever it is. So it applies to a physical or a developmental, a physical or a mental disability. So we'll talk about it in more detail. I do want to talk about the foundation of citizenship applications first, but it doesn't apply to those who have high blood pressure because that doesn't affect a person's ability to learn English or read or write English. So if you're thinking you or a relative have high blood pressure and you think you're going to get an exemption based on that, no, that is not the case. It's much more strict, and the threshold for receiving the waiver is much higher than that. Oh, thank you. দর্শক নিকি আপনি যদি একটু অ্যাড করতেন আমি জানি আপনি দর্শক আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি নিকিকে অনুরোধ করছি এই জন্য যে উনি যেহেতু এটা নিয়ে ওনারা কাজ করেন তো আমাদের জন্য সুবিধা হবে জি আজকের বিষয়টা হচ্ছে যে কারা কারা সিটিজেনশিপ পরীক্ষায় ইংলিশ টেস্টের মাফ পেতে পারেন মানে আপনাদেরকে ইংলিশে কিছু জিজ্ঞেস করা হবে না সেটাতে অ্যাটর্নি সুরিয়া উল্লেখ করলেন যে মেডিকেল ডিসেবিলিটি আমরা যখন বলি সেটা কিন্তু আপনার যদি ব্লাড প্রেশার থাকে অথবা ডায়াবেটিস থাকে আমার কথা কি শুনতে পাচ্ছেন জি জি শুনতে পাচ্ছি আচ্ছা আপনার যদি ডায়াবেটিস থাকে অথবা ব্লাড প্রেশার থাকে তাহলে কিন্তু আপনি এই ইংলিশ টেস্ট থেকে মাফ পাবেন না এটা আর একটু গভীরে যেতে হবে যে এমন কোনো অসুখ আছে যেটার জন্য আপনার মেমোরিতে প্রবলেম হচ্ছে মানে আপনি শিখতে পারবেন না নতুন কোনো ভাষা শিখতে পারবেন না ইংলিশ শিখতে পারবেন না এবং মনে রাখতে পারবেন না মানে আপনার মেমোরি প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু আপনি এইটাতে সিটিজেনশিপ পরীক্ষা ইংলিশে মার্ক পেতে পারেন কিন্তু আপনার যদি ডায়াবেটিস থাকে শুধু অথবা ব্লাড প্রেশার থাকে তাহলে কিন্তু আপনি এটা থেকে মার্ক পাবেন না আশা করি দর্শক আপনাদেরকে আরো বিস্তারিত বললেন নিকি আপনারা বুঝতে পেরেছেন Now, you want us to go with this? Yeah. Okay. Thank you. আমরা এখন একটু স্লাইডের দিকে যাচ্ছি স্লাইডে যাওয়ার আগে প্রথম স্লাইড এটাতে লেখা আছে এখানে দেখেন হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর ইউএস সিটিজেনশিপ রাইট তো এখানে প্রথম যে অপশনে দেখছি গ্রিন কার্ড হোল্ডার or 5 years can you explain that Sure. Yeah, sure. So before we even get into the exemption, let's talk a little bit about what is required for U.S. citizenship. So that we have the 5-year rule and we have the 3-year rule. What does that mean? That means in some
some circumstances, if you have been a permanent resident or a green card holder for at least 5 years, then you are eligible to apply for citizenship. There is an exception to that rule, which is if you have been married to a U.S. citizen and living in marital union for 3 years, then you can apply for U.S. citizenship after only 3 years rather than 5 years. And then that rule is very strict. So if you're married to a green card holder for the past 3 years and they were a green card holder for 1 year and then a U.S. citizen for only 2 years, that rule does not apply to you. You must have been married to a U.S. citizen for the full 3 years. ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া ফার্স্ট লাইডে যে কথাগুলো ফার্স্টে উনি টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলেছেন এবং এইগুলো খুবই জরুরি আপনাদের জানা উচিত নিকি এগেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু সুরাইয়া ইজ এ রিপোর্ট ইন বাংলা আপনি একটু যদি বলতেন প্লিজ শিওর সো সুরাইয়া প্রথমে বললেন যে কারা কারা আপনারা সিটিজেনশিপ পাওয়ার জন্য এখন যোগ্যতা রাখেন তো উনি প্রথমেই বলছেন এক নম্বরে আপনারা যারা আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার অথবা পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইউএসএ ফর কন্টিনিউয়াসলি ফর 5 ইয়ার্স এবং কারো কারো ক্ষেত্রে 3 ইয়ার্স সো 5 বছর এক নাগারে আপনার গ্রিন কার্ড আছে এবং কার জন্য 3 বছর সেটা উনি বলে দিলেন যারা মনে করেন হাজবেন্ড ওয়াইফ বিয়ে হয়েছে আপনাদের 3 বছর ধরে এবং একসাথে আছেন আপনারা তাদের শুধুমাত্র হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে আপনার 3 বছর গ্রিন কার্ড থাকার পর আপনি সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে পারবেন আর অন্যান্য ক্যাটাগরিতে আপনাকে এক নাগারে 5 বছর আমেরিকাতে গ্রিন কার্ড নিয়ে থাকলে তাহলে আপনি সিটিজেনশিপের জন্য পরীক্ষা দিতে পারবেন ধন্যবাদ নিকি এখানে অ্যাটর্নি সুরাইয়া আপনার দৃষ্টি আকর্ষণ করে এখানে লেখা আছে কন্টিনিউয়াস ফিজিক্যাল রেসিডেন্স এবিলিটি টু রিড রাইট স্পিক অ্যান্ড pass civics exam. These are the common phenomena in the U.S. citizenship exam process, I believe, in the UCs, right? Yes. So these are other requirements. Of course, there is other requirements which we're not going to go into which we are not going to go into today, but those are other main requirements that we have seen an issue with in our community is continuous presence. So, a lot of times we have our clients apply for their parents and they go back and forth between the United States and their home country, so they do not meet necessarily the continuous presence requirements which are required to apply for citizenship, which is that you must have been physically present for at least half of the time of your statutory period, whether it's 5 years or 3 years. So if it's 5 years, then it's required that you're physically present in the United States for at least half of that 5 years, which is 2.5 years. That you should live over here. That you should be physically present in the United States. Yes. দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের অ্যাটর্নি সুরাইয়া যে আপনার যে আমেরিকান সিটিজেনশিপের যে প্রোগ্রেসটা সেটা হচ্ছে আমরা দেশে যাচ্ছি আবার আসতেছি কিন্তু মেক শিওর করতে হবে যে আমাদের এই 5 বছর টাইমের ভিতরে অন্তত 50% হুইচ ইজ রেফার্ড বাই অ্যাটর্নি সুরাইয়া যে আমাদের অন্তত 2.5 বছর বা 3 বছর আমাদেরকে এখানে ফিজিক্যালি এই আমেরিকাতে আমাদের থাকতে হবে তখন আপনার জিনিসটা এটা এলিজিবিলিটি বিল্ড আপ করবে আদারওয়াইজ আপনি যদি এর কম হন আপনি যদি বেশি থাকেন দেশের বাইরে তখন এটা আর এলিজিবল হবে না ঠিক আছে তারপরেও আরও অন্যান্য অনেক কিছু আছে যেটা যাদের ক্ষেত্রে যারা দেখা যাচ্ছে কি যারা কথা বলতে পারেন না ভালো লিখতে পারেন না ভালো এগুলোর মধ্যে আপনাকে পাস করতে হবে রাইটিং অ্যাবিলিটি স্পোকেন অ্যান্ড অনেক ওরাল কনভারসেশন অলসো রাইট সো দিজ আর দ্য মোর গুড moral character of course and that is very important right yes obviously we're going to go into the ability to read write and speak English in a little bit but so the good moral character the officer will look at your a criminal record, whether that's something that you were arrested for and that it resulted in a conviction or not. They're going to look into your immigration history to make sure that you received your green card in the correct manner. If you have any other immigration history or criminal history,
they will be taking a look at that at the time of your citizenship. থ্যাংক ইউ নিকি আপনার দৃষ্টি আকর্ষণ করছে একটু জি আবার অ্যাটর্নি সুরিয়া সুন্দর করে বলে দিলেন যে আপনারা কারা কারা সিটিজেনশিপ পরীক্ষাতে যাওয়ার জন্য যোগ্যতা রাখেন। প্রথমেই উনি বলেছেন যে 5 বছর অথবা 3 বছর থাকতে হবে। আর আপনারা যারা দেশের বাইরে বারবার যাওয়া আসা করছেন, বিশেষ করে আমরা লক্ষ্য করে থাকি আমাদের কমিউনিটিতে আমাদের বাবা মারা বেশি দিন এখানে থাকতে চান না, ওনারা প্রায় দেশে চলে যান। তাদের ক্ষেত্রে উনি বলে দিলেন যে 5 বছরের মধ্যে আপনাকে মিনিমাম 2.5 বছর পরিমাণ, তার মানে আপনি 365 যোগ 365 যতদিন হয় প্লাস আরো অর্ধেক বছর সময় আপনাকে অবশ্যই এই দেশে থাকতে হবে। তারপর আছে আপনাকে ইংলিশে কিছু পড়তে হবে, ইংলিশে কিছু লিখতে হবে এবং ইংলিশে আপনাকে কিছু বলতে হবে। ওনারা যা বলেন সেটা আপনি বুঝেন কিনা এবং সেটার উত্তর দিতে পারেন কিনা। আবার এথিক্সের উপরে তারা 10টা প্রশ্ন করে থাকে, সেগুলো আপনি পারেন কিনা। আর গুড মরাল ক্যারেক্টার উনি যেটা বললেন সেটা হচ্ছে আপনাদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা, কখনো অ্যারেস্ট হয়েছেন কিনা, কোনো ধরনের কোনো আইনি জটিলতার মধ্যে পড়েছেন কিনা, এগুলো কিন্তু ভীষণভাবে সিটিজেনশিপ পরীক্ষার সময় দেখা হয়। ধন্যবাদ। আমরা দ্বিতীয় স্লাইডে যাওয়ার আগে before going to the second slide, I want to have a question from the Facebook because otherwise we will just overcome that. One gentleman by the name Ashfaq Ahmed, he's asking that his aunt applied for F4 category in 2008. He got the welcome letter and he got a 4-page form of DH. Now the problem is that he doesn't have how he should write the month, year and date. It should be written in American style or in Bangladeshi style. Literally in Bangladeshi style we write the date first and the month late, but here the month is first. That is one question. And his mother is 50 years old, and if they ask any documentation before that period, he cannot provide. So what he has to do? As far as the format of the date of birth, as far as I recall, it's going to be the American format, which is the month first, and then the day, and then the year. But on the application itself, it should specify which format it's in. Okay. দর্শক আশফাক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দুখানের মধ্যে ফর্মের মধ্যে লেখা আছে, ফর্মের মধ্যে লেখা আছে আপনারা কীভাবে ফিল আপ করবেন। জিনিসটা মান্থ থাকে, এখানে দেওয়া থাকে মান্থ, ডেট, ইয়ার, সামথিং লাইক দ্যাট। তো এটা আপনি দেখবেন। আর অ্যাবাউট হিজ স্কুল সার্টিফিকেটস or school issues, he cannot provide because his mom is like 50 years old and is very old. Is there any alternative, something? So the way to handle that issue is to check the requirements by the Department of State. Each country has its own reciprocity table. So if there is an issue with a birth certificate, then it's usually required to provide secondary evidence, which is old documents which show the date of birth. And then if that doesn't work, then you can use tertiary evidence, which may be affidavits from third parties. Third party, okay. Thank you very much. দর্শক শুনলেন কি বললেন, যদি কিছু না হয়, আপনি যদি কোনো কাগজ না পান, ওখানে জন্য একটা অল্টারনেটিভ সিস্টেম আছে, এফিডেভিট নিতে পারেন কারোর মাধ্যমে। আপনার আম্মার সাথের যারা ছিলেন বা ওই সময় যাদের তার কাছ থেকে নিতে পারেন আপনারা এফিডেভিট অফ, যেটাকে বলা হয় এফিডেভিটটা আপনি নিলে হয়তো এটা কাজ হয়ে যাবে। There is another gentleman, lady, she is asking Megla Akash. She just told that last week she went with her parents for the citizenship interview, but she found that a lot of people, they took lawyer with them. So she's asking for what is that for? A lot of people like taking an attorney because it makes them feel more secure. So the attorney's role in the interview process, whether that's citizenship or green card, their role is mostly in the preparation, because at the interview itself, the officer will not let them speak too much. So the attorney's work is in the preparation, and then at the interview, they serve as a witness to the interview, as an observer. So, of course, officers in our government are trained properly. They
know how to do their job, but they are humans at the end of the day, and so it's always good to have a third party present to observe the interview to make sure nothing improper is going on. ধন্যবাদ নিকি প্লিজ জি আচ্ছা মেঘলা আকাশের প্রশ্ন যে উনি ওনার মাকে নিয়ে গেছেন এবং দেখেছেন যে ওখানে অনেকেই অ্যাটর্নি নিয়ে যাচ্ছে, অ্যাটর্নি নিয়ে যাওয়ার কারণটা কি? তো অ্যাটর্নি সুরাইয়া সুন্দর করে বললেন যে অ্যাটর্নি নিয়ে যাওয়ার প্রধান কারণটা হচ্ছে যে অ্যাটর্নি হিসাবে আমরা ইন্টারভিউর জন্য যে প্রিপারেশনটা দরকার সেই প্রিপারেশনটা আমরা করে থাকি, আর অ্যাটর্নি ওখানে প্রেজেন্ট থাকলে অ্যাটর্নি এটা দেখতে পারেন যে ওখানে ওরা কি কি প্রশ্ন করছে এবং কিভাবে ইন্টারভিউটা হচ্ছে এবং সেখানে কোনো মিস ব্যবহার হয়ে যাচ্ছে কিনা সেগুলা দেখেন। আসলে সর্বোপরি আসলে একটা সাহসের ব্যাপার, যিনি পরীক্ষা দিতে চাচ্ছেন উনি সাহস পান যে আমার অ্যাটর্নি আমার সাথে আছেন, আমি সাহস পাচ্ছি। আর মেইনলি আসলে যারা ডিসেবিলিটি নিয়ে যাচ্ছেন, যে ওনার একটা মেডিকেল ডিসেবিলিটি আছে, উনি মনে রাখতে পারেন না, সেই জন্য যারা যাচ্ছেন তারাই কিন্তু অ্যাটর্নি নিয়ে যাচ্ছেন, কিন্তু যারা ইংলিশে উত্তর দিতে পারেন তারা কিন্তু আসলে অ্যাটর্নি দিচ্ছেন। অ্যাটর্নি নেওয়ার কারণ হচ্ছে তারাই যারা ইংলিশে উত্তর দিতে পারবেন না এবং তারা একটা মেডিকেল ডিসেবিলিটি ফর্ম আছে ওইটা নিয়ে যাচ্ছে, তাদের সাথে অ্যাটর্নি যাচ্ছে। ধন্যবাদ নিকি আপনাকে সুন্দর করে তুলে ধরার জন্য। দর্শক আমরা বিরতিতে যাওয়ার আগে আমাদের একজন দর্শক আছেন অন ফোন। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো দর্শক, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, রিসেন্টলি আমি বাবা হয়েছি, তো আমি সিটিজেন, কিছুদিন আগে আমার চাকরিটা চলে গেছে। তো অ্যাকচুয়ালি আমি গভর্নমেন্টের কাছ থেকে কিছু ফাইন্যান্সিয়াল হেল্পের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। ফিউচারে এটা কি আমার প্যারেন্টসের জন্য সিটিজেনশিপে সমস্যা হবে কিনা, কারণ আমি আমার প্যারেন্টসের জন্য ফিউচারে অ্যাপ্লাই করতে চাই। No, it will not be a problem for you because you are already a citizen. But you will probably have to get a joint sponsor at the time that you petition for your parents if you do not meet the income requirements at that time. জি, আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। অ্যাটর্নি সুরাইয়া যেটা বলেছেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইয়া, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি আলম বলছিলাম কুয়েত থেকে। জি আলম ভাই। আমি অ্যাপ্লাই করেছি, আমার ওয়াইফ, আমার একটা বেবি এখানে আছে। তো আমি I-485 অ্যাপ্লিকেশন করবো। আমার একটা কোশ্চেন, আমার ওয়াইফের নাম এবং বাচ্চার নাম আমাদের সাথে অ্যাড হয়েছে। এখন আমি I-485 application type or filing category, family based, employment based, SLE or refugee. আমারটা এবং বাচ্চা এবং ওয়াইফেরটা কি সেম ফ্যামিলি or SLM refugee হবে? So I want to make clear, so you're applying for your green card after you were granted asylum, correct? And I have another question also, please. And my daughter is 13 plus. She can apply with me and she sign her own form. Is okay or no? Were you granted asylum? Yeah. Yes. Okay, and and were your children and spouse, were they granted asylee status as well? Yes, and they're still with me in New York. So they'll be applying under the asylee category. Yes, the same. Okay. As far as your 13-year-old daughter, she can sign on her own. You can sign on her behalf. Generally, anyone under the age of 14, a parent may sign for them.
উনি বলতে যাচ্ছেন যে আপনার সাধারণত 14 বছরের নিচে হইলে মানে প্যারেন্টসরাই সই করে, বাট সেও করতে পারে, সমস্যা না হওয়ারই কথা, সেটাই উনি বলছেন। বাট ইউজুয়ালি যেটা প্র্যাকটিস সেটা হচ্ছে 14 বছরের নিচে হইলে সে নিজেও সাইন করতে পারবে, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। আর আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা যে কথাগুলো বলবো এখন সেটা হচ্ছে যে আমাদের স্লাইড, আমাদের 3টা স্লাইডের মধ্যে একটা স্লাইড নিয়ে আমরা কথা বলেছি, এখন আমরা চলে যাব দ্বিতীয় স্লাইডে। দ্বিতীয় স্লাইডে যেগুলো আছে অ্যাটর্নি সুরাইয়া, আর দ্য এক্সেপশন টু দ্য ইংলিশ অ্যান্ড সিভিক্স এক্সাম রিকোয়ারমেন্টস, automatic exemption, then 50 and 20. That means a person who is having 50 years old and living in the United States for 20 years, then 55 years old and 15 years, something like that? Yes. Okay, and the 65 and 20. So we go with the slide 2 right now. Yes. Slide 2, please. Yeah. So the automatic exemptions, that what I mean by automatic is that there's no separate form that's required. So somebody will get that exemption by virtue of just meeting those requirements. So for example, 50-20 means that the applicant is at least 50 years old and has been a green card holder for at least 20 years. So 55-15 means that they're 55 years old at least, and they've had their green card for 15 years. And then finally, the third category is 65-20, which means they are at least 65 years old and that they have had their green card for 20 years. So the first two categories allow the applicant to take the exam, the civics and the reading, writing, and the portion of the exam, they can take it in their native language. So for example, if we have a Bengali speaking applicant, they still have to take those tests, but they can take it in the Bengali language. And the interview will be conducted in Bengali. So normally in New York, every field office is different. In New York, usually the interpreter is on the phone, or sometimes they allow a competent interpreter to interpret for the applicant. Oh, thank you. I got you. About this, I think we discussed also before. We elaborately explained the customer, the viewers. And the third is about the medical examination, right? Mm-hmm. So medical exam is a physical or development disability, mental impairment. So there is a form like AN 648, which is you need from the doctor has to certify. Yes, that's correct. So for the second category, which is not automatic, it must be approved by the officer. That one requires the N648 form, which must be completed by a medical doctor. This could be the applicant's regular doctor, the normal doctor. It could be somebody that specializes in the type of medicine that affects the applicant, but it must be a medical doctor. Oh, thank you. Nikki, আমার মনে হয় এটা আপনার অবশ্যই বলা উচিত। জি জি, অ্যাটর্নি সুরাইয়া, এখন যে অটোমেটিক এক্সাম্পশন কারা পাচ্ছেন, মানে কাদের জন্য কোনো ইংলিশ টেস্টের দরকার হবে না, অটোমেটিক্যালি আপনি ইংলিশ ছাড়াই পাস করতে পারবেন। সেটা হচ্ছে উনি একটা ইকুয়েশন দিয়েছেন নাম্বার 50-20, তার মানে হচ্ছে যাদের বয়স 50 হয়ে গেছে এবং 20 বছর ধরে ওনারা টানা গ্রিন কার্ড হোল্ডার হয়ে এই দেশে আছেন, এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে 55 ইয়ার্স ওল্ড, 55 হয়ে গেছেন এবং টানা 15 বছর ধরে আপনি আমেরিকায় গ্রিন কার্ড নিয়ে আছেন। আপনাদের এই দুই ক্যাটাগরির জন্য আপনাদের ইংলিশে পরীক্ষা দিতে হবে না, আপনারা বাংলায় এই পরীক্ষাটা দিতে পারবেন। অনেক একটা বড় সুখবর, বাংলায় ওখানে বাঙালি ইন্টারপ্রিটার থাকবেন, উনি ফোনে আপনাকে বাংলায় বলে দিবেন, আপনাকে বাংলায় প্রশ্ন করা হবে এবং আপনি বাংলায় উত্তর দিতে পারবেন এই দুটো ক্যাটাগরিতে। আরেকটা ক্যাটাগরি উনি বলেছেন 65-15, সেটা হচ্ছে যাদের বয়স 65 হয়ে গেছে এবং 15 বছর ধরে আছেন, তারা আপনারা একটা মেডিকেল ডিসএবিলিটি ফর্ম নিয়ে তখন এটা ডাক্তার যদি এটা ফিল আপ করে দেয়, ডাক্তাররা আমরা সাধারণত বলি যে ইমিগ্রেশন অ্যাফিলিয়েটেড
ডাক্তার আছেন, তারা মেডিসিনের ডাক্তার অথবা ওনারা স্পেশালাইজড ডাক্তারও হতে পারেন। নিকি আপনাকে আমি একটু বলছি, এটা আপনার 65 আর 20 20 বছর বোঝে, 15 বছর না। 65 এবং 20, হ্যাঁ, 20 65 এবং 20 তারা এই N648 এই ফর্মটা ডাক্তারের কাছ থেকে ফিল আপ করে নিয়ে গেলে আপনাদেরকে কোনো ইংলিশ পরীক্ষা দিতে হবে না। এই যে 3টা ক্যাটাগরি আপনারা এইভাবে যেতে পারবেন। এই হচ্ছে আজকের বিষয়। ধন্যবাদ আপনাদেরকে। বাই দিস টাইম the same gentleman is asking again another question we already answered. আশফাক আহমেদ আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনি আবার ফেসবুকে সেই প্রশ্ন করেছেন আপনি কিভাবে বার্থডেটা ফিল আপ করবেন। আমরা অ্যাটর্নি সুরাইয়া বলেছেন যে ওইটা আমেরিকান সিস্টেমই ফলো করা হয় সাধারণত। আপনি ফর্মে দেখবেন প্রথমে থাকবে মান্থ, তারপরে থাকবে আপনার ডেট, তারপরে আপনার সাল মানে ইয়ার। তো এইভাবে আপনি ফলো করবেন, ঠিক আছে? ধন্যবাদ আশফাক আহমেদ আপনাকে। একটা কথা যদি আমি একটু বলে দিই, ভদ্রলোক বারবার প্রশ্ন করছেন, আপনি মনে রাখবেন ভাই, অবশ্যই আমেরিকার নিয়মে করবেন, কারণ আপনি বাঙালি নিয়মে করলে তখন কিন্তু পুরোটাই জিনিসটা উল্টো হয়ে যায়। যেমন 0607 মনে করেন আপনার জন্মদিন হচ্ছে মে মাসের 7, যদি উল্টো করে লিখেন এখানে জুন মাসের 7 হয়ে যাবে। অনেক বড় ভুল কিন্তু এটা, আপনি বারবার মনে রাখবেন আমেরিকার নিয়মে আপনাকে ফিল আপ করতে হবে। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এখন আমরা যে তৃতীয় স্লাইডে চলে যাব আমরা, সেটা হচ্ছে যে হোয়াট ডু ইফ ইউর ইউএস সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ইজ ডেড। মনে করেন আপনি সিটিজেনশিপ জন্য অ্যাপ্লাই করেছেন, এটা ডিনাই হচ্ছে, মানে এটাকে তারা ইগনোর করেছে, বা ইগনোর না, আই মিন ডিনাই করেছে না, তার মানে কি এটাকে প্রত্যাখ্যান করেছে আমি যদি বলি সঠিক বাংলায়। তাহলে আপনার কী করতে হবে, অ্যাবাউট দ্যাট আমাদের অ্যাটর্নি এখন কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে। স্লাইড নাম্বার 3। Yes. So let's say you have a parent who applied for their U.S. citizenship with the waiver. To go back to that form, one thing I want to point out is the N648, which is completed by the doctor. It's a form that's highly scrutinized by the officer. So it's very important that it be filled out correctly, if possible, reviewed by an attorney. Of course, the attorney cannot advise on, what the doctor should or should not write, because that is the doctor's opinion, the doctor's medical opinion. Attorneys are not doctors, most of them usually, so they cannot give a medical opinion. However, because USCIS is so specific on how the form is completed, it might be best to have an attorney review it, because it might be one word here or there that might get that form rejected. So, for example, what I often see in my experience is that the doctor will list that perhaps that the applicant has Alzheimer's, which frequently is the case, or dementia, but a lack of education, and that's why they cannot study for this test or learn a new language. That form would be rejected, because although in fact it is the Alzheimer's or the dementia that is preventing the applicant from learning the new language, the fact that the doctor added the language about the applicant having a lack of education, it becomes unclear which one is it. Is it the dementia, or is it the lack of education? Because a lack of education is not going to exempt anyone from taking any of the tests. So, this is just an example of what I've seen in my experience, but this is why it's very important to maybe seek the help of a legal professional if you are, applying for the medical exemption. দর্শক, এই যে কথাগুলো বললেন খুবই গুরুত্বপূর্ণ। যারা এই মেডিকেল ডিসেবিলিটি নিয়ে আপনারা সিটিজেনশিপের জন্য প্রক্রিয়া যাবেন, উনি বলছেন একজন দক্ষ লয়ারের মাধ্যমে আপনি করেন, তাতে সুবিধা হবে আপনার অনেক কিছু থাকে পিন পয়েন্টের। আমাদের নিকি যদি একটু বলতেন, এটা খুবই জরুরি একটা কথা বলেছেন আমাদের অ্যাটর্নি সুরিয়া। জি, অ্যাটর্নি সুরিয়া এখন বললেন যে আমরা যে বারবার বলছি যে আপনার যদি মেডিকেল ডিসেবিলিটি
থাকে তাহলে আপনি সেই ফর্মটা নিয়ে সিটিজেনশিপ পরীক্ষায় যেতে পারেন। এখন শুধু ফর্মটা একজন ডাক্তারকে দিয়ে পূরণ করে নিয়ে গেলেই কিন্তু হবে না। এখানে ওরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে যে ওখানে কি লেখা আছে। উদাহরণ হিসাবে অ্যাটর্নি সুরিয়া বলেছে যদি কারো অ্যালঝেইমার ডিজিজ থাকে, অ্যালঝেইমার মানে হচ্ছে যাদের বয়স হয়ে যাওয়ার পর ডিমেনশিয়া মানে মনে রাখতে পারেন না, এইটা থাকে, তারপরে আবার ডাক্তার লিখেছে যেহেতু তার এডুকেশন কম সেই জন্য সে পরীক্ষাটা দিতে পারে না। এটা কিন্তু আমাদের দেশের, বিশেষ করে আমাদের কমিউনিটিতে আমরা এটা বেশি দেখি, কারণ আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা অনেকেই হয়তো স্কুলের পর্ব শেষ করেননি, কলেজের পর্ব শেষ করেননি, এটা হয়ে থাকে আমাদের কমিউনিটিতে বেশি। কিন্তু ডাক্তার যদি এই কথাটা লিখে যে ল্যাক অফ এডুকেশনের জন্য উনি ইংলিশ শিখতে পারবেন না, এইটা লিখলে কিন্তু কখনোই ওরা সিটিজেনশিপ পরীক্ষায় আপনাকে মাফ করবে না ইংলিশ। সেই জন্য ল্যাক অফ এডুকেশন শব্দটা আসতে পারবে না, এখানে একদম ক্লিয়ারলি থাকতে হবে কোন মানে মেডিকেল ডিসএবিলিটির কারণে আপনি ইংলিশ শিখতে পারবেন না। যেমন অনেক রোগ আছে যেগুলাতে আপনার মেমোরি প্রবলেম হয়, আপনি মনে রাখতে পারবেন না ক্লিয়ারলি, সেই কথাগুলো লিখতে হবে। সেই জন্য অ্যাটর্নি সুরিয়া বলেছেন আপনারা যদি এই ডিসএবিলিটি ফর্ম নিয়ে সিটিজেনশিপে যেতে চান তাহলে অবশ্যই একজন দক্ষ লয়ারের সাথে পরামর্শ করে রিভিউ করে তারপর আপনারা সিটিজেনশিপ। ধন্যবাদ নিকি। আমাদের সঙ্গে অ্যাটর্নি সুরিয়া যুক্ত আছেন আরো দুজন দর্শক। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমার নাম রশিদ আহমেদ। জি, আমার কোশ্চেনটা ছিল আমি আমার বড় ভাইয়ের জন্য F4 ক্যাটাগরিতে 2008 এ অ্যাপ্লাই করি মে মাসে। জি, তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে আর কত সময় লাগতে পারে এবং কি এই মুহূর্তে আমাকে করণীয় কিছু আছে কিনা। আপনি আপনার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, আমরা কিছুক্ষণ আগে আমরা শুরুতে আমরা বলেছি। এখন আপনার যে F4 ক্যাটাগরি স্ট্যাটাসটা হচ্ছে ঢাকাতে ইউএস এমবাসিতে যেটা হচ্ছে সেটা হলো March 1 চলতেছে 2008-এর। আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন 2008-এর মেতে, তাহলে আপনারটা একদম সন্নিকটে, রাইট, ইজ ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ। সো আপনি এখন মেন্টালি আপনি প্রিপারেশন নিতে পারেন যে আপনার প্রসেসিং ভিসা এগুলা ফিস যেগুলো আছে মানে যা যা করণীয় এগুলো আপনাকে করতে হবে আর কি, ঠিক আছে? তো আশা করি আপনি উত্তর পেয়েছেন ভাই। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আমি আলম বলছিলাম ভাই, আমি একটু আগে কল করেছিলাম। জি আলম ভাই। আমার মেয়ের যে 13+, জি, এখন আমি যদি অ্যাপ্লিকেশনটা করি তাহলে তো ওয়েটিং এ 1-2 বছর লাগে, সেক্ষেত্রে তো 14 হয়ে যাবে। তাহলে আমি কি তার ইমিগ্রেশন ফিটা কি 750 টাকা দিব নাকি 1225 টাকায় দিব, এটা একটা কোয়েশ্চেন। আর হচ্ছে কি কি ডকুমেন্ট লাগে আমি অনলাইনে দেখেছি, তারপরে যদি অ্যাটর্নি একটু বলে একটু উপকৃত হব। ধন্যবাদ। এত বিস্তারিত বলা হয়তো সম্ভব হবে না, আমি চেষ্টা করছি, তারপরে আপনাকে বলছি। His question is if when you will be applying of this, his daughter will get like 14 years. The fees is like one is 750 and one is 1200. So which one he has to pay? So it depends on how old she is the day that you file. না, আপনি যেদিন ফাইল করবেন সেদিনকে ডেটে তার বয়স কত সেইটার ভিত্তিতে আপনাকে পেমেন্টটা দিতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে, আর এই ফর্মগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, অনলাইনে অ্যাটর্নি সুরিয়া যা বলবেন অনলাইনে তাই আছে, আপনি কষ্ট করে দেখে নেবেন। আর আমাদের একেবারেই সময় শেষ দর্শক। আমাদের ইচ্ছে ছিল আরও কিছু কথা বলা, বাট শর্টলি আমি বলে দিচ্ছি যাওয়ার আগে, যেগুলো অ্যাপ্লিকেশন ডিনাই হলে কি করতে হবে, ফার্স্ট তাদেরকে একটু ওয়েট করতে হবে অ্যান্ড দেন রিঅ্যাপ্লাই, রাইট, আবার অ্যাপ্লিকেশন করতে হবে। সেকেন্ড, তারা দেখেন এপিল একটা ফর্ম আছে N336, এখানে যেটা আপনি বলেছেন উল্লেখ করেছেন, তাই না? আর যদি আরেকটা আছে সেটা হলে আপনি ফেডারেল কোর্টে যেতে পারেন ফর মোশন, রাইট? Yes. জি জি, তো থ্যাংক ইউ। আমরা পরবর্তী অনুষ্ঠানের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি পরবর্তী সবাই থাকবেন। আর আমাদের সঙ্গে নিকি এবং অ্যাটর্নি সুরিয়া, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রতি মঙ্গলবার আপনারা আমাদেরকে সাহায্য করেন এবং টিভিএন দর্শকদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আগামী অনুষ্ঠানের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
সুন্দর করে আপনাদের জীবন জীবিকা করুন, এটি আমরা সবসময় কামনা করি। অনেক শীত বাইরে, শীত অবস্থা অবশ্যই আপনি বাইরে ইউজ করবেন, বাইরে অনেক ঠান্ডা আজকে নিউ ইয়র্কে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।